আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যেখান থেকেই আছেন, আশা করছি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। প্রিয় লিসেনার, আমি আহমেদ আবারও আজকে আপনাদের মাঝে আরও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদের মনে এক অন্যরকম ভয় শিহরণ জাগাবে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, কেননা আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভয়ের ঘটনা নিয়ে হাজির হচ্ছি। আর ঘটনাটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে ঘটনাটি কেমন লাগলো আর কে কোথা থেকে শুনছেন। আর আপনার বন্ধু বান্ধবের মধ্যে যদি কেউ ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসে, অবশ্যই তার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর কথা বাড়াবো না, চলুন ঘটনা শুরু করি। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আবু আক্কর ভাই। ওনার বাড়ি কুষ্টিয়াতে, আর এই ঘটনাটি ঘটেছিল ওনার দাদির সাথে। আর এই ঘটনাটির সময়কাল 1960 কি 65 সালের মাঝামাঝি সময়। তখন এই দাদুর বয়স 13 কি 15 বছরের মাঝামাঝি সময়। তো এই ঘটনাটি যেদিন সূত্রপাত হয়, ওই দিন এই দাদির বাবা উনি বাড়িতে ছিলেন না। আর উনি আর ওনার মা রাতের বেলা খাওয়া দাওয়া সেরে ওনাদের ঘরে দুইজনে ঘুমায় আছে। উনি ওনার মার সাথেই ঘুমাইছে। ওনাদের ঘরটা ছিল মূলত পাটখড়ি দিয়ে বেড়া দেওয়া, আর উপরে সন পাতার চাল ছিল। তো মাঝি দুইজনে ঘুমায় আছেন। মাঝরাতে দাদি হঠাৎ স্বপ্ন দেখলেন ওনাদের ঘরের বেড়াগুলা নাই, উপরে চাল আছে কিন্তু বেড়া নাই। আর ওনাদের বাড়ির একপাশে একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলের ওইদিকে ওনার চোখ গেল। স্বপ্নের মধ্যে উনি দেখতে পান একটা মহিলা ওই জঙ্গলের ওদিক দিয়ে হেঁটে হেঁটে একদিক থেকে আরেক দিক যাচ্ছে। আর এই মহিলাটা দেখতে খুবই কুৎসিত, পরনে সাদা শাড়ি আর কুজো হয়ে আছে, হাতে লাঠি ভর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু চেহারাটা নাকি বিকট ভয়ঙ্কর। আর এইদিকে দাদি কিন্তু ওই যে ঘরের যে স্থানটা ঘরের মধ্যে আছে, মানে বেড়াগুলা তো নাই, কিন্তু ঘরের ভিতরে উনি আছে, শুয়ে আছে। তো উনি শুয়ে শুয়ে সে মহিলার দিকে তাকিয়ে আছে, আর ওই দিকটা হঠাৎই গন্ধে ভরে উঠছে। তো উনি শুয়ে শুয়ে বলতেছেন, কি বিচ্ছিরি গন্ধ রে। এই মহিলাটা এদিকে আসতে পরে এই বিকট গন্ধ শুরু হয়েছে। এই কথা শোনার পরে ওই বৃদ্ধ মহিলা এই দাদির দিকে ঘুরে তাকায়। আর দাদির দিকে ঘুরে তাকানোর পরেই ওই মহিলার চেহারাটা দাদি দেখতে পায়। বিকট ভয়ঙ্কর ছিল তার চেহারাটা, একদম কুঁচকে গেছে চামড়া, আর সাদা চুল, আর প্রচন্ড বৃদ্ধ একটা মহিলা। দাদি এটা দেখে কিছুটা ঘাবড়ে যায় আর মুখ দিয়ে বলে, কি ভয়ঙ্কর রে মহিলাটা। এই কথা শোনার পর ওই মহিলাটা হেঁটে হেঁটে দাদির দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। এগিয়ে আসার পরে একটা সময় দাদির বুকের উপর চড়ে বসে, আর বুকের উপর চড়ে বসে দাদির গলা চেপে ধরে। দাদির গলা যখন চেপে ধরে, দাদি তো ছটফট ছটফট শুরু করে। এইদিকে বাস্তবেই দাদি নিজের গলা নিজের হাতে চেপে ধরে ছটফট শুরু করছে। আর দাদির মা এই ছটফটানিতে তার ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙে দেখে দাদি নিজের হাত দিয়ে নিজের গলা চেপে ধরেছে আর ছটফট করছে। তখন সে তার মেয়েকে ধাক্কা দিতে শুরু করে, কিন্তু অবাক করা বিষয় দাদির ঘুম ভাঙছে না। তারপর অনেক জোরে ধাক্কাধাক্কি করার পরে একটু স্বাভাবিক হয়ে আবার ঘুমায় যায়। তখন তার মা মনে করছে হয়তোবা বোবা জিনে ধরছে, আর বোবায় ধরলে তো মানুষ এরকম করে। তো এই চিন্তা করে বিষয়টাকে আর গুরুত্ব দেয় নাই। তো এর পরের দিন যখন ঘুম থেকে সবাই ওঠে, সকালের নাস্তা তৈরি করে। সকালে তো গ্রামের মানুষজন ভাতই খায়, তো ভাত রান্না করছে, পাতিরা ভরা ভাত। পুরা বাড়ি তখন যৌথ ফ্যামিলি থাকে, কয়েকটা পরিবার একসাথে, আর কয়েক পরিবারের মানুষের জন্য ভাত রান্না হয়েছে। সেই ভাত দাদি এক বসায় একলাই খেয়ে ফেলছে। পরে সবাই যখন বিষয়টা লক্ষ্য করে, দেখে যে পাতিলার কোনো ভাতই অবশিষ্ট নাই। তখন দাদিকে জিজ্ঞেস করলো, কি রে তুই এত ভাত একলা কিভাবে খেয়ে ফেললি? দাদি তখন বলে যে, আমার এখনো খিদা মিটে নাই, আমার লাগে আরো ভাত রান্ধো। বাড়ির সবাই তো তখন অবাক। এই সেম অবস্থা আবার দুপুর বেলাও হয়। দুপুর বেলাও সে প্রায় 15-20 জনের রান্না ভাত তরকারি খেয়ে ফেলছে। যখন এমতো অবস্থায় সবাই দেখতে পায়, তখন সবাই চিন্তা করে যে এই দাদির সাথে হয়তো অস্বাভাবিক কিছু ঘটছে, দাদির হয়তো বাতাস লাগছে। বাতাস লাগা বলতে জিনের আসর বা জিনের দৃষ্টি বুঝায়। তো সবাই মনে করে দাদির বাতাস লাগছে। এই কারণে ওই গ্রামের দু একজন ফকির বা কবিরাজ গোছের লোক তাদেরকে খবর দেওয়া হয়। তারা আসে, তারা এসে ঝাড়ফুঁক করে। তারা অত বড় কবিরাজ ছিল না, এমনি ঝাড়ফুঁক করতো। তো ওনারা ঝাড়ফুঁক করে দেওয়ার পরে
ওই দিন আর কোনো ঘটনা ঘটেনি। তবে এর মাঝে কিছু সমস্যা দেখা দেয়। কয়েকদিন পরে সবাই লক্ষ্য করে হঠাৎ বাড়ির উঠানের মাঝে একটা মুরগি হাঁটাচলা করছে। দাদি দৌড়ে গিয়ে মুরগিটাকে খপ করে ধরে ফেললো, আর ধরেই ক্ষান্ত নাই, মুখ দিয়ে কামড় দিয়ে একটানে মুরগির মাথাটা ছিঁড়ে ফেললো, আর কামড় দিয়ে উপর থেকে মুরগির ছাল পাখনা সব ছিঁড়ে ফেললো। আর উনি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মুরগির গোশত কাঁচা চিবিয়ে খেতে শুরু করলো। এইটা দেখে তো সকলেই মনে করেন চিন্তায় পড়ে যায়। সবাই ভাবে মেয়ের কি কোনো পাগলামি রোগে ধরা দিল নাকি? আর এই মেয়ে যদি পাগলামি ধরা দেয় তাহলে তো মেয়েকে বিয়ে শাদী দিতে কষ্ট হবে। তখনকার সময় কিন্তু মেয়েদের অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত। তো ওনারা আরো কিছু কবিরাজ দেখায়, ওজা কবিরাজ বা ফকির দেখানোর পরে এই দাদি কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এর মাঝে ওনারা এই দাদির জন্য সম্বন্ধও দেখতে থাকে। তো দেখতে দেখতে ওনাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামের একটা পরিবারের সাথে দাদির বিয়ে ঠিক হয়। দিন ধার্য হয়, সেই দিন মোতাবেক দাদির বিয়েও হয়ে যায়। এই পর্যন্ত আর কোনো ঘটনা ঘটেনি। দাদার সাথে উনি সংসার করছে প্রায় 3 থেকে 4 মাস, খুব সুন্দরভাবে সংসার জীবন করে। কিন্তু 3 থেকে 4 মাস পরে এক রাতে হঠাৎ দাদিকে ঘরে দেখা যাচ্ছে না। দাদা প্রথমে মনে করলেন দাদি হয়তোবা ওয়াশরুমে গেছে। এই কারণে দাদা প্রথমে নিশ্চিন্ত হলেন, কিন্তু কিছুটা সময় পরে দেখা গেল দাদি এখনো ঘরে ঢুকলো না। এরকম করে 5-10 মিনিট যখন অপেক্ষা করলো কিন্তু দাদি ঘরে ঢুকলো না, তখন দাদা বের হয়ে আশেপাশে খুঁজতে শুরু করলেন। ওয়াশরুমটা একটু দূরেই ছিল, সেখানে গিয়ে দেখেন না, দাদি তো ওইখানে নাই। দাদা তো পড়ে গেল চিন্তায়, দাদি কই গেল এত রাতে। দাদিকে আশেপাশে খুঁজতে শুরু করলো। তাদেরই বাড়ির সাথে একটা বাঁশবাগান ছিল, আর এই বাঁশবাগানকে ফেলুর বাগান বলতো সবাই, ফিল্লার বাগান। তো খুঁজতে খুঁজতে সেইখানে গিয়ে দেখে সেই ফিল্লার বাগানের একটা বাঁশঝাড়ের নিচে দাদি পড়ে আছে, অচেতন হয়ে বাঁশের সাথে হেলান দিয়ে বসে আছে। দাদির মাথার চুলগুলা খোলা আর হাত পা ছড়ানো। তখন দাদিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরের দিন সকালবেলা যখন জ্ঞান ফিরে, তখন দাদিকে জিজ্ঞেস করলে উনি কিছুই বলতে পারে না। উনি বলে, আমি রাতের বেলা বের হইলাম, পরে আর আমি কিছুই জানি না, আমি কই গেলাম না গেলাম আমার আর কোনো কিছুই মনে নাই। তো ওনারা চিন্তা করলেন হয়তো বা রাতের বেলা এরকম অনেক কিছুই ঘটতে পারে, এই কারণে বেশি আর এই চিন্তাটা করলেন না। তো এইভাবে চলে গেল আরো কয়েকদিন। এরই মাঝে হঠাৎ একদিন আবার দাদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে সেই রাতেই সকলে খোঁজাখুঁজি করে ওনাদের গ্রামের পাশে একটা খাল বয়ে গেছে, সেই খাল পাড়ের সাথে দাদিকে পাওয়া গেল। আবার সেখান থেকে ধরে দাদিকে বাড়িতে নিয়ে আসলো। আজকেও অচেতন অবস্থায় পড়ে আসছিল, ওইখান থেকে ধরাধরি করে নিয়ে আসছে, এনে ওনাকে সেবা শুশ্রূষা করছে। পরে জ্ঞান ফিরলে আজকেও উনি কিছু বলতে পারে না। এইভাবে আরো একবার ঘটে। ওইবার দাদিকে পাওয়া যায় তাদেরই গ্রামে, মানে তাদের বাড়ির পাশেই একদম একটা জঙ্গলের মতো জায়গা আছে, সেইখানে মানুষ দিনের বেলা তো যায় না, কিন্তু দাদি রাতের বেলা সেই জঙ্গলের ধারে পড়েছিল। তো এইবার ওনারা বিষয়টাকে গুরুত্বপূর্ণভাবে নেয়। এরপরে এই দাদির বাবার সাথে যোগাযোগ করানো হয়, মানে ওই দাদির বাবার সাথে যে যোগাযোগ করা হয়, আর যোগাযোগ করে জানতে পারে দাদির বিয়ের আগের থেকেই সমস্যা আছে। তারা চিকিৎসা করানোর চেষ্টা করছে, তারা চিকিৎসাও করেছে, মনে করছে হয়তো জিনিসটা ভালো হয়ে গেছে, কিন্তু এটা যে আবার শুরু হবে এইটা তারা বুঝতে পারে নাই। দাদাকে এমনই জানানো হয়। এরপর দাদা বাড়িতে আসার পরে ওনার সাথে তো দাদির বিয়ে হয়ে গেছে, এখন একটা সম্পর্ক তো হয়ে গেছে, এখন একটা মানুষকে তো আর এভাবে ফেলে রাখা যায় না। এই কারণে দাদা তার গ্রামের কয়েকজন ফকির কবিরাজের সাথে যোগাযোগ করতে থাকে। তারা টুকটাক ঝাড়ফুঁক করে, কিন্তু ঝাড়ফুঁক করার পরেও কোনো সমাধান হয় নাই। এই কারণে দাদা আরো ভালো একটা হুজুরের সাথে যোগাযোগ করে, কুষ্টিয়ারি হুজুর। যখন সেই হুজুরের সাথে যোগাযোগ করে, সেই হুজুর ওনাদেরকে অন্য একটা হুজুরের ঠিকানা দেয়। সেই হুজুরের বাড়ি আবার মাগুরাতে। আর ওই হুজুরটা নাকি এই হুজুরের ছাত্র, আর এই হুজুর অনেক বৃদ্ধ হয়ে গেছে, উনি আর এখন আর এইসব কাজ করে না। তো এই দাদির হাজব্যান্ড মানে দাদা, উনি যখন ওই হুজুরের কাছ থেকে আরেকটা হুজুরের ঠিকানা পেলেন, তখন তারা সেই হুজুরের ঠিকানা মোতাবেক রওনা শুরু করলেন। তারপরে তারা সেখানে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে তারা তো খুবই হতাশ হয়ে গেলেন, কারণ তারা সেখানে গিয়ে দেখলেন একদমই অল্প বয়স্ক একজন হুজুর ওইখানে, আর তার বয়স 20 কি 25 বছর হবে, সর্বোচ্চ 25 বছর হবে, আর খুবই সুদর্শন একজন হুজুর। তো ওনারা সেই হুজুরটাকে বেশি একটা আমলে নেয় নাই। চিন্তা করে এই অল্প বয়সী হুজুর, উনি আর কি করতে পারবেন? কত মহিরথীদের দেখানো হলো, তারাই তো কিছু করতে পারে নাই। তো ওই চিন্তা করে তাদের একটু আগ্রহ কম ছিল, তারা সুন্দরভাবে ওই হুজুরের সাথে সবকিছু বুঝিয়ে বলে নাই। তখন সেই হুজুরও ওনাদেরকে জানিয়ে দেন যে না, উনি এই কাজটা করতে পারবে না। এরপরে ওনারা ফিরে আসেন। ওনারা হতাশ হন নাই, কারণ ওনারা
চিন্তা করছিল এই হুজুর এই কাজ করতে পারবেন না এমনিতেও। তো আবার সেই হুজুরের কাছে, ওই যে ওই গ্রামের ওই হুজুরের কাছে গিয়ে দেখা করেন। তারা হুজুরকে গিয়ে বলেন, হুজুর আপনার কার কাছে পাঠাচ্ছেন? সে খুবই অল্প বয়স্ক একজন মানুষ, আর সে আমাদেরকে জানিয়ে দিছে সে এই কাজ করতে পারবে না। তখন সেই হুজুর হালকা হাসি দিয়ে বলতে লাগলেন যে আমার কাছে তো মনে হয় আপনাদের সমস্যার সমাধান তার হাত দিয়ে আল্লাহ তাআলা করাইতে পারে। আর আপনারা জিজ্ঞেস করতে পারেন তার উপরে আমার এই আত্মবিশ্বাস কেন? কারণ সে আমার ছাত্র, আর আমার থেকেই তার সমস্ত বিদ্যা অর্জন করা। এই কারণে আমি খুবই আত্মবিশ্বাসী তার মাধ্যমে আপনাদের এই কাজটা সমাধান হবে। এই বলে হুজুর বললেন, আপনারা কি তার সাথে গিয়ে আমার কথা বলেননি, আমার পরিচয় দেননি? তখন তারা চুপ হয়ে যায় যে না হুজুর, আপনার পরিচয় তো দেইনি। তো ইমাম সাহেব নির্দেশ দেন যে আপনারা আবার যান, এবার গিয়ে আমার কথা বলবেন যা তোমার ওস্তাদ আমাকে পাঠিয়েছে। হুজুরের কথা মোতাবেক তারা আবার সে হুজুরের কাছে যায়। এবার গিয়ে আগের ইমাম সাহেবের পরিচয় দেয়। আর এই ইমাম সাহেবের পরিচয় পাওয়ার পরে সেই অল্প বয়স্ক হুজুর বললে, আপনারা আগেও একবার এসেছিলেন, তখন কেন আমার ওস্তাদের কথা বলেন নাই? যদি তখনই বলতেন তাহলে আমি শত বিপদের মাঝেও আপনাদের এই কাজটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করতাম। এই কথা বলার পরে হুজুর ওনাদের সমস্যার কথা জানতে চাইলেন। তারপরে সমস্ত কিছু ওনারা খুলে বললেন হুজুরকে। হুজুর সবকিছু শোনার পরে কিছুদিন পরে আসার নির্দেশ দিলেন। সেই দিনটা ছিল পূর্ণিমার দিন। এমন একটা দিনে ওনাদেরকে আসার নির্দেশ দিলেন। এরপরে ওনারা ওইখান থেকে চলে আসার পরে নির্দিষ্ট সময় ওনারা যায়, গিয়ে দেখেন হুজুর একটা সাদা কাগজের মাঝে কি যেন লিখে রাখছে লাল রঙের কালি দিয়ে আরবি ভাষায়। মোটামুটি অনেক বড় একটা কাগজ। তো সেই কাগজটা এই দাদার হাতে দিয়ে বললেন, এই মসজিদেরই কবরস্থানের কাছে আজ রাতে দাদাকে রাতের বেলা একা একা দাঁড়িয়ে থাকতে হবে। আর দাদাকে বলে দিলেন, এই কবরস্থানের ওই পাশে যে কাঁচা রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে গভীর রাতে দেখবেন একটা গাড়ি বহর এখান দিয়ে যাচ্ছে। আর আপনি কিন্তু ভয় পাবেন না। আর যখন ওই গাড়ি বহর আপনার সামনে আসবে তখন আপনি লম্বা করে সালাম দিবেন। আর এরপরে দেখবেন সেই গাড়ি থেকে একজন লোক কথা বলে উঠবে। আর তারপরে আপনার আর কোনো কিছু বলতে হবে না, এই কাগজটা তার হাতে ধরিয়ে দিবেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো হুজুরের বলে দেওয়া কথা মোতাবেকই রাতের বেলা দাদা ওই কবরস্থানের যেই রাস্তাটার কথা বলছে এইখানে অপেক্ষা করছে। তো রাত তখন গভীর, কয়টা এটা বলা যায় না। গভীর রাতে হঠাৎ দেখতে পান দূর থেকে একটা আলো ঝলমলে জিনিস এদিকে টুকটুক করে আসছে। প্রথমে জিনিসটাকে এটা বুঝতে পারে নাই, পরে যখন খানিকটা কাছাকাছি আসছে তখন দাদার কাছে মনে হইলো এটা একটা ঘোড়ার গাড়ি। এরপরে যখন ঘোড়ার গাড়িটা আরো কাছাকাছি আসছে তখন দাদা ভালো করে লক্ষ্য করলেন সামনের যেই ঘোড়ার মতো প্রাণী দুইটা, এই দুইটা ঘোড়া না, এই দুইটা হরিণের মতো দেখতে, আবার ঘোড়ার মতো দেখতে। তাদের বড় বড় শিং আছে, আর শিংগুলো আঁকা বাঁকা পেঁচানো পেঁচানো। আর এই প্রাণী দুইটা বেশ বড় সড়ো। তাদেরই গলায় সেই গাড়িটা ঝুলছে, আর সেই গাড়িটা নিয়ে তারাই টুকটুক করে হেঁটে যাচ্ছে। আর গাড়িটার চারপাশে মশালের মতো কিছু একটা জ্বলছে। আর পিছনের ওই বাক্সটা দেখতে অনেকটা পালকির মতো। তো যখন ওই জিনিসটা পুরোপুরি কাছে চলে আসছে তখন দাদা উচ্চ স্বরে সালাম দেয় নরম কণ্ঠে। আর এই দাদার সালামের স্বর ভেসে আসে সেই পালকির ভিতর থেকেই নরম সুরেলা কণ্ঠে। আর এরপরে ওই পালকির ভিতর থেকেই বলে ওঠে যে, কি হয়েছে জনাব, আপনি কেন আমার পথের সামনে দাঁড়িয়ে আছেন? তখন দাদা ওনার হাতে থাকা চিঠিটা সেই পালকির দিকে এগিয়ে দেয়, বলে যে জনাব আমার সমস্যার কথা সবকিছু এই চিঠিতে লেখা আছে। তখন সেই পালকির ভিতর থেকে একটা হাত বেরিয়ে হয়ে আসে, আর সেই হাতে এই চিঠিটা ধরায় দেয়। সেই হাতটা দাদা দেখে অনেক ফর্সা, মানে ধবধবা সাদা একটা হাত। এই হাত দেখে ওনার কাছে মনে হয়েছে উনি ওনার জীবনে এত ফর্সা কোনো মানুষ দেখে নাই। যাই হোক, ওই চিঠিটা নেওয়ার কিছুক্ষণ ওই ভিতর থেকে কোনো শব্দ ভেসে আসে নাই। মনে হলো ভিতর থেকে চিঠিটা পড়লো কিছুটা সময়। পড়ার পরে দাদাকে বললেন যে আচ্ছা ঠিক আছে জনাব, আপনি চিন্তা করবেন না, আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। দাদাকে একটা নির্দিষ্ট দিনের কথা বলে যে ওই দিন রাতের বেলা আপনারা বাড়ির মানুষজন কোনোভাবেই ঘর থেকে বের হবেন না। আপনাদের বাড়ির আশেপাশে অনেক শব্দ শুনতে পেলেও আপনারা বের হবেন না।
আপনারা বের হবেন পরের দিন ফজরের পর। আর যদি আপনারা রাতে শব্দ শুনে বের হন তাহলে আপনারা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার মুখোমুখি হয়ে যেতে পারেন, এমনকি অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। এই কথা বলে এই দাদার কাছ থেকে বিদায় নিয়ে ওই গাড়িটা সোজা যেদিকে যেতে নিয়েছিল ওই দিকে চলে গেল। এরপরে নির্দিষ্ট দিন যেদিনকার কথা বলা হয়েছে ওই দিন দিনের বেলায় তারা তাদের সমস্ত কাজ কাম সেরে ঘরের ভিতরে তারা অবস্থান করেন, এরকম ভাবে যাতে রাতের বেলা আর বের হতে না হয়। তো সেই নির্দিষ্ট রাত চলে আসে। সেই রাতের বেলা মনে হয় ওনাদের বাড়ির আশেপাশে ঝড় ও হাওয়া বইতে থাকে, চিৎকার চেঁচামেচি শব্দ শুনতে থাকে, আর দৌড়াদৌড়ি ঝাপটাঝাপটি তাদের পুরো ঘরের সামনে পিছনে এদিকে ওদিকে সব দিকে দৌড়াদৌড়ির শব্দ শুনতে পায়। ধূপধাপ কিল ঘুষি মারামারি নানান ধরনের শব্দ শুনতে পায়। অনেক ধরনের চিৎকারও তারা শুনতে পায়, মা গো মরে গেলাম গো, আর এখানে থাকবো না, আমরা চলে যাবো এখান থেকে, ছেড়ে দেন, এরকম ধরনের অনেক কথা অনেক শব্দ তারা শুনতে পায়, কিন্তু তারা ঘর থেকে বের হয় না। পরের দিন যখন তারা ঘর থেকে বের হয় তখন দেখতে পায় বাড়ির আশেপাশের পরিবেশ ঠিকই আছে। রাতের বেলা যে মনে হয়েছে বিশাল ঝড় গাছপালা সব ভেঙে দুমড়ে মুছে যাচ্ছে, এরকম কোনো কিছুই না, সব কিছুই ঠিক আছে। কিন্তু ওনাদের উঠানের এক এক জায়গায় কিরকম এক ধরনের ছাই পরে থাকতে দেখা যায়, আর এই ছাইগুলো কালা কুচকুচে, মোটামুটি অনেকগুলা ছাই ওই জায়গায় পরে থাকে। আর এরকম 6 জায়গায় ওনারা এই ছাই খুঁজে পায়। এরপরে ওই ছাইগুলা ওনারা একসাথে করে একটা গর্ত করে সেই গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে দেয়। ওই দিনে তারা আবার সেই অল্প বয়স্ক সেই ইমাম সাহেবের কাছে যায়, যে এই ঘটনার কথা সব খুলে বলে। তখন ইমাম সাহেব তাদেরকে জানায় যে এই দাদির সাথে নাকি 6টা ভয়ঙ্কর পিশাচ জিন লেগে গেছিল, আর এই পিশাচগুলা দাদিকে বহুবার নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো একটা কারণবশত পারে নাই। আর কয়েকবার মেরে ফেলারও চেষ্টা করছে, কিন্তু তারা সফল হয় নাই। কিন্তু এই কারণেই দাদি এরকম পাগলামি করতেছিল। আর ওই ইমাম সাহেব যে চিঠিটা লিখে দিছিল, মূলত এটা একটা জিনের সর্দারকে এই চিঠিটা লিখে দিছিল। দাদা মূলত ওই রাতে ঘোড়ার গাড়িতে করে বা একটা প্রাণীর গাড়িতে করে যার সাথে উনি দেখা করছে ওইটা ছিল একটা জিনের সর্দার, আর ওনার আন্ডারে নাকি 1600 জিন ছিল, আর উনি 1600 জিনের সর্দার। আর তারা কোনো সাধারণ জিন না, তারা সবই রণক্ষেত্রে পারদর্শী, অর্থাৎ তারা সব কয়জনই ভালো মানে যোদ্ধা জিন। তারা এই জিনের জগতে যখন যুদ্ধ লাগে তারা তাদের বাদশাহের জন্য অন্য অন্য যেই জিন আছে বা পিশাচ আছে তাদের সাথে যুদ্ধ করে। এরা হইল সেই জিন, আর এই সর্দারটা হইল সেই জিনের সর্দার। এই জিনের কাছে যখন ওই চিঠির মারফত এই ঘটনা জানানো হয় তখন এই জিনটাই আশ্বস্ত করে তাদেরকে যে তারা এই সমস্যা দেখে নেবে। পরে এই জিনটা যখন ওই বাড়িতে যায় তখন সেই ভয়ঙ্কর 6টা পিশাচকে দেখতে পায়। আর এই পিশাচটা মূলত লাগছিল ওই যে এক রাতে দাদির স্বপ্নে দেখছিল একটা ভয়ঙ্কর বুড়ি তাদের বাড়ির সামন দিক দিয়ে যাচ্ছে, আর উনি স্বপ্নের মাঝে বলেছিল কি বিকট গন্ধ আর কি ভয়ঙ্কর দেখতে। এই কারণে মূলত এই পিশাচটা এই দাদির পিছনে লেগে গেছে। ওই দিন দাদির স্বপ্ন দেখলেও এই যে এই ঘটনাটা কিন্তু বাস্তবেই ঘটেছে। হয়তো কোনো একটা কারণবশত কোনো একটা মায়াজালের বশবর্তী হয়ে দাদি এই ঘটনাটা দেখে ফেলছে, কিন্তু সত্যি সত্যিই তখন একটা পিশাচিনী ওই দিক দিয়ে যাচ্ছিল, আর দাদির মুখের এই কটাক্ষমূলক কথা শুনে এই দাদির উপর ক্ষিপ্ত হয়। তারা একসাথে 6 জন ছিল, সেই 6 জনই তার পিছনে লেগে যায়। কিন্তু এই 1600 জিনের সর্দার তার বাহিনীর মাধ্যমে সেই পিশাচ জিনগুলারে হত্যা করে ওই রাতে এসে। আর ওই ছাইগুলা সেই পিশাচ জিনদেরই ছাই, তাদের শরীরটা পুরে ভস্ম হয়ে ওইখানে ছাই হয়ে পড়ে আসিল। এমনও ঘটনা ঘটেছে ওই পিশাচগুলাকে দাদিকে নিয়ে 2 দিন পর্যন্ত গায়েব করে রাখছে। দাদি যে কোথায় ছিল এটা দাদি নিজেও বলতে পারে নাই, আর 2 দিন পর্যন্ত এই দাদির কোনো চিহ্ন পাওয়া যায় নাই। 2 দিন পরে বাড়ির মানুষজন রাতে ঘুমায় রয়েছে, গভীর রাতে হঠাৎ তাদের বাড়ির উঠানে ধবাস করে শব্দ, আর শব্দ শুনে যখন সবাই ঘুম ভেঙে বের হয়ে দেখে দাদি উঠানের মাঝে পড়ে আছে। এমনও সমস্যা হয়েছে, আর এই কারণেই তারা অতিষ্ঠ হয়ে যায় আর এই সমস্যার সমাধান খুঁজতে থাকে। অনেক হুজুর কবিরাজ দেখেছে কিন্তু কোনো সমাধান পায় নাই। সর্বশেষ এই অল্প বয়স্ক ইমাম সাহেব, প্রথমে তারা মনে করছিল এই ইমাম সাহেব কোনো কিছুই পারবে না, তাকে দিয়ে কিছু হবে না, কিন্তু তার মাধ্যমেই
এই সমস্যার সমাধান হলো। আর ওই যে কুষ্টিয়ার ওই বৃদ্ধ ইমাম সাহেব, ওনার এই ভরসা আসিল দেখেই তার কাছে ওনাদেরকে পাঠিয়েছে। কারণ এই ইমাম সাহেব তো ওনারই ছাত্র, আর ওনারই শিক্ষা ওনার ভিতরে আছে। তো উনি জানতেন, একজন উস্তাদে জানতেন তার ছাত্র কে কেমন। তো ওই ইমাম সাহেব উনি ওই ছাত্রকে ভরসা করেই তার কাছে পাঠিয়েছেন। আর এই ছাত্র যখন উস্তাদের কথা শুনছে তখন আর এই কাজ করতে অস্বীকৃতি জানায় নাই। তার শত ব্যস্ততার মাঝেও উনি এই কাজ করে দিছেন। যদিও বা মূল কাজটা করছে ওনার সাথে সম্পর্ক থাকা সেই জিনের সর্দার, 1600 জিনের সর্দার, কিন্তু তারপরও যদি ওনার কাছে সম্পর্ক না থাকতো তাহলে তো আর এই কাজটা হতো না। তারপরও আল্লাহ ওনাকে উসিলা করছে আর ওনার মাধ্যমে এই কাজটার সমাধান হয়েছে। এরকম ভয়ঙ্কর পিশাচের হাত থেকে দাদি এবং তার পরিবার রক্ষা পায়। তো মূলত এটাই ছিল ঘটনা। আশা করব আজকের এই ঘটনাটি আপনাদের মনে এক অন্যরকম ভয় শিহরণ দিতে সক্ষম হয়েছে। প্রিয় লিসেনার, যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কে কোথা থেকে শুনলেন, কেমন লাগলো ঘটনাটি কমেন্টের মাধ্যমে এটা জানাতে ভুলবেন না। আমাদের একটা গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ, চাইলে সেখানে জয়েন হয়ে আমাদের হরর বাংলা টেলস এর পরিবার হয়ে যেতে পারবেন। আর সেই গ্রুপে আপনারা পোস্ট করে জানাতে পারেন কে কী ধরনের ঘটনা শুনতে চান, অথবা আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের জানাশোনা এমন কোনো ভৌতিক কাহিনী থেকে থাকে তাহলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারবেন লিখে অথবা রেকর্ড করে horrorbanglatales@gmail.com এই ইমেল ঠিকানায় অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে, চাইলে সেখান থেকে সংগ্রহ করে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠাতে পারেন। তো প্রিয় লিসেনার, এই ছিল আজকের আমাদের আয়োজন। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। কে কোথা থেকে শুনলেন এটাও জানাতে ভুলবেন না। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনারা আশেপাশে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার পাশে থাকেন, আপনাদের সাথে নিয়ে আমি এগিয়ে যাব, কারণ আপনারাই আমার শক্তি। আর আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কোনোভাবেই আমার সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের পাশে চাই, আপনাদের সাথে চাই, আপনাদের নিয়ে দীর্ঘ একটা পথ অতিক্রম করতে চাই আর তৈরি করতে চাই এক নতুন ভয় জগৎ। তো প্রিয় লিসেনার, আজ এ পর্যন্তই। আর কথা বাড়াবো না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আপনারা সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন আর হরর বাংলা টেলসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।